সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, মাশরাফি, এই মুহূর্তে কে থাকলে আপনার একটু হলেও টেনশন প্রেশারটা রিলিজ হতো? এই পাঁচজনের একজন। আমি সবচেয়ে বেশি খুশি হতাম এই পাঁচজনের যদি আমি নেতৃত্ব দিতে পারতাম একসাথে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক। সর্বপ্রথম নিউজটা ব্রেক করেছিলাম আমার সোর্স থেকে, এবং হোপফুলি সর্বপ্রথম ইন্টারভিউ, সলো ইন্টারভিউটাও আমার করার সৌভাগ্য হয়েছে, কারণ মিরাজ আমাকে সেই রেসপেক্টটা দিয়েছে। মিরাজ, শুরুতেই জানতে চাই যে মানে এটা বাংলাদেশের সবচেয়ে এলিট ফরম্যাট, এই মুহূর্তে সবচেয়ে চ্যালেঞ্জিং র্যাঙ্কিংয়ের ফরম্যাট, এবং সবচেয়ে এক্সপেকটেশনস যেই ফরম্যাটে সবচেয়ে বেশি, সেই ফরম্যাটে ক্যাপ্টেন আপনি, কেমন লাগছে? না, আলহামদুলিল্লাহ। যেটা বললেন যে ওয়ানডে টিমে যারা এর আগে ক্যাপ্টেন্সি করেছে, আমরা দেখেছি যে এই ফরম্যাটটা আমরা অনেক ভালো করেছিলাম। আমি যখন ডেবু করেছিলাম, আমার এখনো মনে আছে, মাশরাফি ভাই ক্যাপ্টেন ছিল শ্রীলঙ্কায়। হ্যাঁ, আমার শ্রীলঙ্কাতে 17 সালে, রাইট, ডাম্বুলাতে অনেক কিছু জানি। তারপরে 4 উইকেট নিয়েছিলেন? না, সরি, 2 উইকেট নিয়েছিলাম। সো তখন মাশরাফি ভাই ছিল। আর দেখেন যে ক্যাপ্টেনটা অবশ্যই অনেক চ্যালেঞ্জ, এবং এর আগে যারা ক্যাপ্টেন্সি করেছে অবশ্যই বাংলাদেশের জন্য অনেক অর্জন করেছে। সো এই দায়িত্বটা যেহেতু আমি পেয়েছি, আমার চেষ্টা থাকবে যেন ভালো একটা অবস্থান। গতকাল রাতে কি কোনো ধরনের মিরাজ মানে এরকম চিন্তা ছিল যে পরের দিন আপনি ক্যাপ্টেন হইতে পারেন, বা এরকম ভাবে আপনার ক্রিকেটিং ক্যারিয়ারটা বদলে যেতে পারে? ক্যাপ্টেনের রোলটা তো ডেফিনেটলি একটা বদলে যাওয়ার ব্যাপার থাকে। না, কালকে রাতেও এরকম চিন্তা ছিল না, আজকে সকালেও ইভেন্ট এরকম মনে হয়নি। আর বেসিক্যালি আমাদের যে চেয়ারম্যান আছে ফাহিম স্যার আমাকে ডেকেছিলেন, এবং ডেকে কয়টার সময় জানলেন? প্র্যাকটিস শেষে প্রায় 2টার কাছাকাছি। 2টার পরে। হ্যাঁ। শুরুতে কি মনে হলো মিরাজ, মানে আপনি ক্যাপ্টেন হবেন, আপনি ক্যাপ্টেন হচ্ছেন, আপনাকে ক্যাপ্টেন দরকার, এই ডিসকাশনস গুলো প্রচুর হয়েছে, আমি তো আমার প্ল্যাটফর্ম থেকে প্রচুর করেছি, অন্যরাও করেছে, বাট ফাইনালি যখন কোনো ডিসকাশন নাই তখন আপনি ক্যাপ্টেন হয়ে গেলেন। না, আসলে একটা জিনিস দেখেন যে হঠাৎ করে আমি শুনেছি, তো আমি একটু অবাকই হয়ে গিয়েছিলাম। আর যেহেতু এই ডিসিশন গুলো হয়তো তারা অনেক আগে নিয়েছে কিনা, এগুলো তো আর আমি জানি না। আজকে সকালে মিটিং হয়েছিল মিরাজ। হ্যাঁ, এগুলো তো আর আমি জানি না যে কখন মিটিং হয়, কখন কি ডিসিশন, জানার কথাও না, স্বাভাবিক। আমরা তো সবসময় মাঠে খেলি। হঠাৎ করে ফাহিম স্যার যখন আমাকে বলে, তখন আমি একটু অবাক হয়েছিলাম। তারপরে স্যার বলেছে যে না, ঠিক আছে, জিনিসটা আমরা চিন্তা করছি তোমাকে, এবং আমাদের সামনে 1 বছরের জন্য চিন্তা করছি, এবং আশা করি তুমি ভালো করবে এবং টিমটাকে ওরকম গুছিয়ে রাখবে। মিরাজ ক্যাপ্টেন হয়েছে, মিরাজ ফিল করতে পারছেন যে আপনি ক্যাপ্টেন হয়েছেন, নাকি এখনো আসলে ওইভাবে অনুভূতিটা বুঝতে পারতেছেন না, একটু সময় লাগবে? দেখেন, একটা জিনিস কি যে অনেক দায়িত্ব, আমার ফিলিংসটা এখনো ওইরকম মানে আসেনি বেসিক্যালি। আর সেকেন্ড থিং হলো, আমি তো প্রায় বাংলাদেশ টিম অনেকদিন ধরেই খেলেছি, প্রায় ওয়ানডে টেস্ট বলেন। আমার কাছে যে জিনিসটা মনে হয় যে টিমটাকে একটা ভালো অবস্থানে তৈরি করা, বাংলাদেশটাকে একটা জায়গায় নিয়ে যায়, এটাই আমার লক্ষ্য ছিল। যখন আমি খেলেছি তখন আমি সাপোর্ট করেছি। সো যেহেতু এখন একটা দায়িত্ব এসেছে, নিজে পারফর্ম করাটা, টিমটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া, এটাও আমার একটা রেসপন্সিবিলিটি। কারণ টিম ম্যানেজমেন্ট যারা আছে, যারা অফিসিয়াল আছে, এবং যারা আমাকে এই দায়িত্বটা দিয়েছে, আমি চেষ্টা করব তাদের এই জিনিসটা যেন আমি ঠিক পালন করতে পারি। ওই পার্টিকুলার জায়গা থেকে, মানে আপনার বন্ধু, আপনারা একসাথে যুব বিশ্বকাপ খেলেছিলেন, কক্সবাজারে আপনারা খেলছিলেন, আমি কাভার করতে গিয়েছিলাম, বাংলাদেশের খুব দ্রুত 3-4টা উইকেট পড়ে গেল, এরকম একটা ম্যাচ ছিল, পরে আপনি জেতালেন, মনে করেন 70+ একটা ইনিংস ছিল আপনার। যা হোক, সেটা অন্য হিসাব। নাজমুল হোসেন শান্তর কাছ থেকে আপনি ব্যাটনটা নিচ্ছেন, শান্তর সাথে কথা হয়েছে কিনা? হ্যাঁ, তাহলে কি কথা হয়েছে? শান্তর সাথে কথা হয়েছে, এবং ও জিনিসটা, ও একটা জিনিস কি যে আমরা কিন্তু সবাই ক্রিকেটার, দিন শেষে ক্যাপ্টেন একটা আলাদা একটা ইস্যু, একজনের দায়িত্ব নিতে হয়, সে ওইটাকে পরিচালনা করে। বাট আমরা কিন্তু যখন মাঠে খেলি, কিন্তু আমরা সবাই চেষ্টা করি দেশকে জিতানোর জন্য, টিমকে জিতানোর জন্য। আর যেহেতু ও 3 ফরম্যাটের ক্যাপ্টেন ছিল, 1 ফরম্যাট ও নিজে থেকে গিয়েছে, এবং 2 ফরম্যাট ছিল। সো আমার কাছে মনে হয় যে আমাদের ভিতরে ওই প্রবলেম গুলো হবে না। সো ও যখন ক্যাপ্টেন ছিল, আমি ওকে অনেক সাপোর্ট করেছি, এবং কোনো মন খারাপ করার ব্যাপার দেখেছেন না। এই বিষয়টা একটা জিনিস দেখেন যে ক্যাপ্টেন্সি এটা একটা, মনে করেন, একটা দায়িত্ব। এটা যে হতেই হবে বা এটা হলে যে অনেক কিছু হয়ে যাবে, এরকম কোনো কিছু না। এন্ড অফ দ্য ডে তো আমার পারফর্ম করতে হবে, আমার ম্যাচ খেলতে হবে, আমাকে
ম্যাচ জিতাতে হবে। সো এটা একটা টিমের একজনকে দায়িত্ব দেওয়া হয়, সেজন্য হয়। সো আমার কাছে মনে হয় যারা 11 জন আছে প্রত্যেকটা প্লেয়ারের রেসপন্সিবিলিটি, এবং আমাদের টিমে যারা আছে 11 জনই মানে সবাই যার যার জায়গা থেকে এক একজন ক্যাপ্টেন, কারণ যে যখন বোলিং করে সে কিন্তু নিজের ক্যাপ্টেন, রাইট, যে বোলিংটা করে তার ডিসিশনটা তার, এবং যে ব্যাটিং করে সেও কিন্তু নিজের জায়গা থেকে ক্যাপ্টেন। সো আমার কাছে মনে হয় যে হয়তো একজন পরিচালনা করে, বাট প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের রেসপন্সিবিলিটি নিয়ে পারফর্ম করা দায়িত্ব, এটা আমার কাছে মনে হয়। এবং আশা করি যে আমি যদি আমার কাজ থাকবে পরিচালনা করা সুন্দর মতন ঠিকঠাক মতন অর্গানাইজড ওয়েতে যেন পারফরম্যান্সটা হয়। বাংলাদেশ নতুন ওয়ানডে ক্যাপ্টেন পেয়েছে ফর নেক্সট 1 ইয়ার, এমন একটা সময় যখন বাংলাদেশের ওয়ানডে র্যাঙ্কিং 10, অবিশ্বাস্য। গত 19 বছরের মধ্যে এত বাজে র্যাঙ্কড ওডিআই টিম বাংলাদেশ ছিল না, এবং সেখান থেকে উত্তরণের দায়িত্বে মেহেদী হাসান মিরাজের কাছে ক্যাপ্টেন্সির ব্যাটন। মিরাজ, কোয়াইট চ্যালেঞ্জিং কিনা প্রিভিয়াস যে কোনো সময়ের থেকে? আপনি ইভেন খেলা যখন শুরু করেছেন, আন্তর্জাতিক ক্রিকেট যখন খেলা শুরু করেছেন, আপনার ক্যারিয়ারই কখনো বাংলাদেশ 10 নম্বরে ছিল না। আপনি যখন ক্যাপ্টেন হলেন তখন বাংলাদেশ 10 নম্বরে। এটা কিন্তু অনেক বড় এক্সপেকটেশনস ফ্রম ইউ। দেখেন একটা জিনিস, দেখেন আপনি যেটা বললেন, আমরা হয়তো 10 নম্বরে এসেছি, বাট আমার কাছে মনে হয় যে আমরা রিসেন্টলি হয়তো ওইরকম অনেকগুলো ম্যাচ খেলিও নি, এর জন্য আমাদের র্যাঙ্কিংটা ওইরকম হয়েছে। বাট আমাদের সামনে অনেক খেলা আছে। সো আমার কাছে মনে হয় যে আমার জন্য এটা একটা অপরচুনিটি। 10 নাম্বার থেকে যদি আমি টিমটাকে আরো উপরে নিয়ে যেতে পারি, এটা আমার জন্য একটা ভালো অপরচুনিটি। এবং আমি মনে করি যে বাংলাদেশ ওডিআই ফরম্যাটে একটা সময় অনেক ভালো টিম ছিল, যেটা আমরা জানি, এবং আমরা দেখেছি একটা সময় আমরা 6 নাম্বার টিমও হয়েছি, 5 নাম্বার টিমও হয়েছি। সো আমরা ওয়ার্ল্ড কাপের জায়গায় যেয়ে অনেক ভালো খেলেছি, তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করেছি। সো ওই জিনিসটা থেকে আস্তে আস্তে আমরা একটু পিছিয়ে পড়েছি। বাট আমার কাছে মনে হয় যে লাস্ট 2-3 বছরে আমরা যে জায়গাটা থেকে পিছিয়ে গিয়েছি, আমি চেষ্টা করব সেই জায়গা থেকে যেন রিকভারি করার জন্য এবং একটা জায়গায় পৌঁছানোর জন্য। একটু কুইক ফায়ার করতে চাই, একটু ট্রিকি কোয়েশ্চেন করতে চাই। মেহেদী হাসান মিরাজকে পেলে আমি এগুলো করি, ও জানে। এই মুহূর্তে আপনি ক্যাপ্টেন মিরাজ, আর ইউ ফিলিং দ্য স্ক্যারসিটি, অভাব সাকিব আল হাসানের থাকলে সুবিধা হতো, ক্যাপ্টেন মিরাজের জন্য খুব হেল্প হতো? দেখেন একটা জিনিস, দেখেন যে সাকিব ভাইয়ের ইস্যুটা তো সম্পূর্ণটা ডিফারেন্ট ইস্যু, আমরা সবাই জানি, এবং উনি নিজে থেকেও চায় যে উনি বাংলাদেশ টিমে আরো কিছুদিন খেলবে। যখন আমি পিএসএল এ গিয়েছিলাম, তার সাথে আমার কথা হয়েছে, সে অ্যাটলিস্ট চায় ওডিআই ক্রিকেটটা খেলার জন্য। আর একটা ক্যাপ্টেনের জন্য যদি একজন এরকম অলরাউন্ডার থাকে, এটা তো তার টিমের জন্য অনেক বিরাট অ্যাডভান্টেজ। সো সে থাকলে তো অবশ্যই টিমের অনেক হেল্প পাবে। বিট অফ আনলাকি মনে হয় যে এমন একটা সময় ক্যাপ্টেন যখন 10 নাম্বার র্যাঙ্ক, আপনার এই মুহূর্তের সবচেয়ে এভেলেবেল সবচেয়ে শক্তিশালী যোদ্ধা যে হইতে পারতো, যে কারণেই হোক, তাকে আপনি পাচ্ছেন না রাইট নাও, সাকিব আল হাসান। একটু আনলাকি মনে হয় কিনা? দেখেন এটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জ, এবং আমরা জানি সাকিব ভাইয়ের রোলটা কত ইম্পর্টেন্ট বাংলাদেশ টিমের জন্য, এবং তিনি যেভাবে খেলেছেন। আশা করি তার যে সিচুয়েশন আছে, ক্রিকেট বোর্ডে যারা আছে তারা যদি জিনিসটাকে হ্যান্ডেল করতে পারে, সিচুয়েশনটা যদি করতে পারে, তাহলে হয়তো দেশের জন্য, টিমের জন্য ভালো হবে। বাট এটা সম্পূর্ণ তাদের ডিসিশন, যে তারা কিভাবে জিনিসটা চিন্তা করছে, ডিল করবে। পাকিস্তানে আপনার সাকিবের সাথে দেখা হয়েছে, আপনারা একই দলে ছিলেন, কথাও নিশ্চয়ই হয়েছে। সাকিব ন্যাশনাল টিমে ফেরার ব্যাপারে আসলে কি প্ল্যান করছে, বা কতটুকু আপনার সাথে শেয়ার করেছে মিরাজ? একটু ফ্রিলি যদি শেয়ার করতেন। না দেখেন, আমরা তো প্রায় অনেকদিন একসাথে ছিলাম, একই টিমে খেলেছি, এবং তার তো প্রায় অনেকদিন মাঠের বাইরে ছিল, এবং এখানে হয়তো 3টা ম্যাচ খেলেছে, এইটাই মনে হয় প্রায় 6 মাস পর মনে হয় ম্যাচ খেলেছিল। তখন প্রথম দিকে তো একটু একটা প্লেয়ার যখন অনেকদিন পর খেলে একটু আনইজি তো লাগে, তখন একটু প্রথম দিকে আনইজি ছিল। বাট উনি মানে কামব্যাক ভালো করেছে, বোলিং ভালো করেছে। জাতীয় দলে ফেরার ব্যাপারে কোনো কিছু বলেছে? ফিরতে চায়, ওয়ানডে খেলতে চায়, সে তো সবসময় বলেছে যে ওডিআইটা অ্যাটলিস্ট খেলতে চায়, তার আগ্রহটা আছে ওডিআইটা ক্রিকেটটা খেলার জন্য। এবং যতটুকু জানি, যদি সব ঠিক থাকে, সে ওডিআইটা মানে খেলতে চায়। এই যে আপনি রিশাদ, সাকিব, আপনাদের এতদিন পর দেখা হলো, এরকম করে তো আসলে দেখা হওয়ার সুযোগ হচ্ছিল না, যেহেতু সাকিব দেশে থাকেন না। ফিলিংটা কি হয়েছে প্রথম দেখে? সাকিব কি মনে হচ্ছিল? দেখেন আমরা কিন্তু ওনাকে ওই উনি পলিটিশিয়ান সাকিব না আপনাদের কাছে, এরকম কোনো কিছু না, যেই করেছে। আমরা একসাথে ক্রিকেট খেলেছি, আমাদের সতীর্থ, আমরা অনেকদিন একসাথে খেলেছি। সো এই জিনিসটা আমাদের কাজ করে, আমরা তো আর ওই জিনিসগুলো চিন্তা করি না। সো আমাদের ওইভাবে আমাদের সবার সাথে কথা হয়। ওই সময় কথা হয়েছে, একসাথে মানে খেলেছি, ড্রেসিং রুমে ছিলাম, হোটেলে ছিলাম, কথা হয়েছে। সো এই জিনিসগুলো। হোয়াট অ্যাবাউট আমিনুল ইসলাম বুলবুল, নতুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট, নতুন ক্যাপ্টেন?
না ফোন অবশ্যই করেছিল? হ্যাঁ অবশ্যই, বুলবুল ভাই আসলে আমরা তো জানি যে উনি বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান, জি। এবং সত্যি কথা বলতে তখন তো আমি তার খেলা দেখিনি, জি, আমি তো একদমই ক্রিকেট খেলা তখন শুরু একদমই, করিনি, টু বি একদমই, অনেস্ট, অনেক ছোট ছিলাম। একদমই। এবং যে জিনিসটা জানি বুলবুল ভাই সম্পর্কে, হি ইজ এ অনেস্ট গাই, হুম, এবং আমার কাছে মনে হয় তিনি আইসিসি তে অনেক দিন চাকরি করেছেন, হুম, প্রায় 19 বছর কাজ হুম, করেছেন হুম, মেবি, হুম, যতটুকু আমি হুম, জানি। হুম, হুম। এবং উনি বিভিন্ন দেশ ডেভেলপ করেছে, সো ওনার যেহেতু বাংলাদেশের সুযোগ হয়েছে, বাংলাদেশকে আশা করি যে ওই এক্সপিরিয়েন্সটা বাংলাদেশ ক্রিকেটের জন্য উনি কাজে লাগাতে পারবে। আপনি ক্যাপ্টেন হওয়ার পর বুলবুল ভাই কি বলেছে? না কথা নিশ্চয়ই হয়েছে। না, বুলবুল ভাই বলেছে যে কংগ্রাচুলেশন, এবং জিনিসটা তুমি হয়েছে খুবই ভালো হয়েছে, আশা করি তোমার কাছ থেকে বাংলাদেশ নতুন কিছু আশা করবে। মিরাজ, আমি জাস্ট আপনাকে শর্টকাট দু একটা জিনিস জানতে চাইবো যে ক্যাপ্টেন হিসেবে প্রথম কোন কাজটা করতে চান, এক কথা যদি বলি। আমরা একটা সময় বাংলাদেশ ওডিআই টিম অনেক ভালো টিম ছিলাম, জি। এবং আমরা যে কোনো টিমকে হারাতাম। আর আমার প্রথম লক্ষ্য হলো, বাংলাদেশ কখনো ট্রফি জিতেনি, হুম। আমার স্বপ্ন হলো বাংলাদেশের হয়ে যে কোনো একটা ট্রফি জিতানো। ক্যাপ্টেন হিসেবে আপনি আপনার মনে, মানে আপনাকে নিয়ে অনেক আক্ষেপ আমরা দেখেছি, লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি ব্যাটিং অর্ডার নিয়ে অনেক ইয়ে হয়। আপনি মনে করেন কোন পজিশনটা আপনার জন্য বেস্ট ব্যাটিং এ? ব্যাটিং আমার কাছে মনে হয় 5-6 আমার জন্য অনেক ভালো, কারণ আমি যেখানে ব্যাটিং করি, আমি আহ, উম, আমি অনেক সময় মনে করেন বোলারদের নিয়েও ব্যাটিং করতে পারি, হুম। কারণ আমার ওখানে খেলার অনেক অভ্যাসটা সময় আছে। করছেন, এটাই করেন আপনি? হ্যাঁ হ্যাঁ, অনেক করেছি এরকম, সো ওই হ্যাবিটটা আমার আছে, জি। সো আমি যদি ওইখানে রোলটা প্লে করতে পারি, এটা আমার জন্য ভালো হবে। ক্যাপ্টেন হিসেবে বিসিবির কাছে কি চান? না, বিসিবি তো আমাদেরকে সাপোর্ট করছে, আর আশা করি স্পেশাল কিছু চান কিনা? কারণ এখন আপনার নিজের একটা প্ল্যান থাকবে, ক্রিকেট বোর্ডও নিশ্চয়ই সেই সাপোর্ট থাকবে, স্পেশাল কিছু। দেখেন, টিমের প্রয়োজনে দেশের সাথে যেসব ডিসিশন, অনেক সময় অনেক ডিসিশন স্ট্রংলি নিতে হয়, হুম। তো আমার কাছে মনে হয় টিমের প্রয়োজনে যদি কোনো স্ট্রং ডিসিশন নিতে হয়, সেটা অবশ্যই ক্রিকেট বোর্ড নিবে। আর আরেকটা জিনিস যে আমরা তো আর ক্রিকেট বোর্ড একই, আমরা তো তাদের মনে করেন তারা আমাদের গার্জিয়ান, হুম, হুম, হুম। এবং অ্যাটলিস্ট আমরা চাবো যে আমাদের আমরা যেন ভালো ক্রিকেট খেলি, তারাও এই জিনিসটা চাবে। সো তাদের কাছ থেকে আমাদের সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট, এবং আশা করি যারা আছে তারা আমাদের সাপোর্ট করছে, এবং আশা করি ভবিষ্যতেও তারা সবসময় সাপোর্ট করবে। দেশবাসীর কাছে আপনার বার্তা, বাংলাদেশের মানুষ অনেকেই বলছে ফুটবল এগিয়ে গেছে, ক্রিকেট পিছিয়ে গেছে, যদিও এগুলো নিয়ে আসলে স্পোর্টস না, স্পোর্টস সব খেলাকে নিয়েই। দেশবাসীর কাছে আসলে আপনি যদি অ্যাজ এ ক্যাপ্টেন ওয়ান ডে সাইড, না, আমি প্রত্যেকটা দর্শককে একটা কথাই বলতে চাই যে দেখেন, আমরা তো আবেগপ্রিয় মানুষ, প্রত্যেকটা মানুষই, আমিও অনেক আবেগী হয়ে যাই, তো আমাদের ইমোশনটা অনেক বেশি কাজ করে। সো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমরা একটু বাজে সময় যাচ্ছে, বাট একটা জিনিস কি যে আমরা তো আমি একটা জিনিস বিশ্বাস করি, খারাপ সময়ের পরে কিন্তু ভালো সময় আসে। সো আমাদের সামনে আশা করি ভালো সময় আসছে। আর আপনি যেটা বললেন যে ফুটবল, আমাদের কাছে মনে হয় আমরা যে বাংলাদেশ, আমাদের বাংলাদেশ প্রত্যেকটা স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, এবং যখন মাঠে ফুটবল খেলা হয় তখন কিন্তু পতাকাটা কিন্তু বাংলাদেশেরই থাকে। এক্স্যাক্টলি। এবং আমরা যখন ক্রিকেট খেলি, যখন দেশের বাইরে অস্ট্রেলিয়াতে যাই, ইংল্যান্ডে Exactly. যাই, যখন আমরা জাতীয় সঙ্গীত গাই, তখন কিন্তু ওই বাংলাদেশের ফ্ল্যাগটাই থাকে। তো এক্স্যাক্টলি। এখানে কিন্তু বলে না যে ফুটবল, ক্রিকেট বা Exactly. আরো যেসব বাংলাদেশ। খেলাগুলো আছে জি, এগুলো বলে না, বাংলাদেশ। এবং অনেকে অলিম্পিকে যায়, তারাও কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগটা নিয়ে যায়, এক্স্যাক্টলি। তো ওখান থেকে স্বর্ণ জিতে আনে। Right. তো আমার কাছে খুব ভালো লাগে একটা জিনিস যে যখন বাংলাদেশের পতাকা নিয়ে যারাই খেলুক না কেন, সেটা ফুটবল, ক্রিকেট, হকি হতে পারে, সেটা হতে পারে আরো যেসব বড় বড় স্পোর্টস আছে, তো আমার কাছে মনে হয় ফ্ল্যাগটা ভেরি ইম্পর্টেন্ট, এবং এটার সাথে কখনো কারো কম্পেয়ার করা উচিত না প্রত্যেকটা মানুষের। হ্যাঁ, ফুটবলকে পছন্দ করি, আমি নিজেও ফুটবল খেলতে পছন্দ করি, এবং আমিও খেলা দেখি, যেমন আগের দিন বাংলাদেশ খেলা জি। হয়েছে সিঙ্গাপুরের সাথে, জি। আমি নিজে খেলা দেখেছি, জি। আমার পরিবার সবাই খেলা জি। দেখেছে, আমার কাছে খুব ভালো লেগেছে। ওয়ার্ল্ড কাপের সময় জি। খেলা দেখি। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা যদি সবাই ঠিক থাকে, হ্যাঁ অবশ্যই ফুটবলকে ভালোবাসবে, ক্রিকেটকে ভালোবাসবে, বাট কারোটার সাথে কারোটা যেন কম্পেয়ার না করে। সো এই জিনিসটা করলে তখন হয় কি যে অনেকের সাথে অনেকের অনেক সময় হয়ে যায়, ক্লাস লেগে যায়। তো দরকার এই নেই। জিনিসটা দরকার নেই। যারা ক্রিকেট পছন্দ করে তারাই কিন্তু আবার ফুটবল পছন্দ করে। আপনি দেখেন না, আমার কাছে মনে হয় যারা ফুটবল খেলা দেখতে গেছে, ক্রিকেট খেলা হলে কিন্তু এই মানুষগুলো আবার ক্রিকেট খেলা দেখতে একদমই। আসবে। তো এমন না যে দুইটা দুই রকম, সবাই কিন্তু বাংলাদেশের খেলা দেখতে যায়, একদমই। সেটা হতে পারে ক্রিকেট, সেটা হতে পারে ফুটবল। সো Right. আমার কাছে মনে হয় এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কঠিন প্রশ্ন, বাংলাদেশের নিউলি ওডিআই ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজকে যদি অপশন দেয়া হয় যে কোন পার্টিকুলার ক্রিকেটারকে তিনি তার এই দলটাতে চান বা মিস করেন, অথবা থাকে না যে তার কাছে একটা জাদুর কাঠি আছে,
কাকে তিনি আসলে ওই পার্টিকুলার দলের সদস্য বানাবেন। সেই 5টা অপশন হচ্ছে সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, মাশরাফি। এই মুহূর্তে কে থাকলে আপনার একটু হলেও টেনশন প্রেশারটা রিলিজ হতো? এই 5 জনের একজন। আমি সবচেয়ে বেশি খুশি হতাম এই 5 জনের যদি আমি নেতৃত্ব দিতে পারতাম একসাথে। কেন কেন করতাম? তাহলে আমার টিমটা আরো বেশি ভালো হতো এবং খুবই ভালো লাগতো। এটা পুরো একটা কপাল না? সেটা সম্ভব না, বাট জিনিসটা একজনকে যদি বলি যে এই মুহূর্তে একজনের অপশন মিরাজ, আপনি কাকে, মানে অ্যাজ আ ক্রিকেটার, অন্য কিছু ভুলে যাই আমরা, ঠিক আছে, কারা কোথায় কি করে এসব আমাদের বিষয় না, অ্যাজ এ ক্রিকেটার কে থাকলে আপনার জন্য আসলে একটু হলেও প্রেশার রিলিজ হতো? অনেক টাফ কোশ্চেন করেছেন এবং সত্যি কথা বলতে বড় ভাইরা কিন্তু মন খারাপ করতে পারে, কেউ মাইন্ড করেন না ভাই প্লিজ, প্রশ্নটা আমি করছি, ওর কোনো দোষ নেই। আমার জন্য অনেক ডিফিকাল্ট। অনেক ডিফিকাল্ট। ছেড়ে দিই মিরাজকে। থ্যাংক ইউ সো মাচ মিরাজ, এই প্রশ্নের উত্তর দিলেন না, এটা তোলা থাকলো, পরের কোন একটা ইন্টারভিউতে আমরা করব। নিউলি অ্যাপয়েন্টেড ওডিআই ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ উইথ হিজ এক্সক্লুসিভ ইন্টারভিউ। টেক গ্রেট কেয়ার, সবাই ভালো থাকবেন।